দেখুন, 2026-এ রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে ইতিমধ্যে নানান টপিক, নানান ইস্যু নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। কিন্তু আমরা এই সমস্ত ইস্যুর মাঝেই হয়তো ভুলে যাচ্ছি কোথাও সাধারণের পরিষেবার কথা, সাধারণ মানুষের উন্নয়নের কথা। আর সেখানেই এই সমস্ত বিষয় নিয়েই আমরা আলোচনা করতে চলেছি। কেন বললাম আপনাদের সামনে? রীতিমতো একজন জনপ্রতিনিধি, পাশাপাশি একজন নেতা, অনেক রকম কাজ থেকে দায়িত্বভারও পালন করে থাকেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন পার্থ প্রতিম রয়। আপনাকে অনেক স্বাগত। রয়েছেন এনবিএসটিসির চেয়ারম্যান, অর্থাৎ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়। আমাদের ডাকে উনি সাড়া দিয়েছেন। আজকে ওনার সঙ্গে আজকের এই কথা বলবো। সঙ্গে রয়েছি আমি গৌরব। বেশি কথা দীর্ঘায়িত না করে আপনার কাছে প্রথম প্রশ্ন রাখবো। বলছিলাম, আপনি ইতিমধ্যেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা 2021 সালে দায়িত্বভার সামলাচ্ছেন। সেদিন থেকে তারপর থেকে কি পরিবর্তন এখনো পর্যন্ত লক্ষ্য করলেন? দেখুন, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম শুধু উত্তরবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থার অন্যতম লাইফলাইন। আমরা প্রায় 750 গাড়ি প্রতিদিন আমাদের প্লাই হয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং আন্তর্জাতিক আমাদের পরিষেবাও রয়েছে, আন্তঃরাজ্য পরিষেবা রয়েছে এবং প্রিমিয়াম সার্ভিস রয়েছে। সব কিছু মিলে গড়ে আমরা প্রতিদিন 15.5 লক্ষ বেশি মানুষের এই পরিষেবা গ্রহণ করে থাকে, এবং আমরা মাসে প্রায় 16 কোটি টাকা রেভিনিউ কালেকশন করি। আমাদের 21টি ডিপো সারা পশ্চিমবঙ্গ জুড়ে, 4টি ডিভিশন, এবং দীঘাতেও আমরা নতুন সেট আপ করেছি। অর্থাৎ পাহাড় থেকে সাগর সর্বত্র আমাদের এই পরিবহন ব্যবস্থা রয়েছে, এবং এই পরিবহন ব্যবস্থা এতটাই শক্তিশালী যে এনবিএসটিসি ব্যতিরেকে উত্তরবঙ্গের গণপরিবহন ব্যবস্থা ভাবা কখনই সম্ভব নয়। বাম জামানার শেষ দিকটায় এই সংস্থার মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। ক্ষমতা পরিবর্তনের পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার এই পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর দায়িত্ব গ্রহণ করে। বহু মানুষ যারা ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়েছিলেন, তাদের যাবতীয় পাওনা গণ্ডা সমস্তটাই বুঝিয়ে দেওয়া সম্ভব হয়েছে। পেনশন ব্যবস্থাকে একদম আপডেট করা আছে। মানুষ যারা কর্মচারী তারা গ্র্যাচুইটি সমস্তটা পেয়ে গেছে। এই মুহূর্তে স্বাভাবিক স্বাচ্ছন্দ্য চলছে। কয়েকটি জায়গায় কিছুটা খামতি রয়েছে। আমাদের হাতে আর কিছু গাড়ি এবং আর কিছু কর্মী হলে আরও বেশি সফলভাবে আমরা এটা পরিচালনা করতে সক্ষম হব, এবং রাজ্য সরকার ধাপে ধাপে নতুন গাড়ি যেমন দিচ্ছেন এবং লোক নিয়োগের বিষয়েও গুরুত্ব আরোপ করেছেন, হয়তো সেটাও সম্ভব হবে। এবং আমরা সফল এ কারণেই এটা বলতে পারি যে আমাদেরকে নকল করছে বেসরকারি পরিবহন। অর্থাৎ আমাদের নীল সাদা রঙের প্যাটার্ন, আমাদের নামের বয়ানকে অনেকে অনুকরণ করে গাড়ি চালানোর প্রচেষ্টা জারি রাখছে। এটা থেকেই প্রমাণিত হয় যে আমরা সফল বলেই আমাদেরকে অনুকরণ করার একটা মরিয়া প্রয়াস চলছে, এবং মানুষ আমাদের বিশ্বস্ততার উপর ভরসা রাখছে। স্বল্প ভাড়ায়, সরকারি যে ভাড়া রয়েছে সেই ভাড়ায় সময় মতো গন্তব্যে পৌঁছে দেওয়া এটা দায়বদ্ধতা। এবং ডিজেল গাড়ির পাশাপাশি সিএনজি, ভলভো, আগামী দিনে ইলেকট্রিক বাস পরিষেবা নিশ্চিতভাবে নামবে, এবং প্রিমিয়াম সার্ভিসগুলো আমরা পরিচালনা করছি। অর্থাৎ আপনি যে পরিসংখ্যান দিচ্ছেন, ইতিমধ্যেই বললেন 750 প্রায় বাস প্রতিদিন চলছে, পাশাপাশি 1.5 লক্ষের মতন প্রায় মানুষ যাতায়াত করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে এই বিষয় হয়তো আজ থেকে প্রায় 5 থেকে 7 বছর আগে বা তার থেকেও আগে বলুন না কেন, সেই সময় হয়তো দেখা যেত না। আস্তে আস্তে ধীরে ধীরে গ্রোয়িং আপ করছে। তো সেখানে যে বিষয়টা আপনি বললেন, আপনারা তো একটা আইনগত সংস্থা, আইনগতভাবে পরিচালনা হচ্ছে এনবিএসটিসি, আর সেখানে দাঁড়িয়ে থেকে এই যে বললেন আপনারা যে বিভিন্ন বেসরকারি সংস্থাগুলো একেবারেই আধুনিকরণের মাধ্যমে একেবারেই এনবিএসটিসি বাসকে নকল করে মানুষকে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন, সেই বিষয়টা আপনারা কীভাবে নজরদারি রাখছেন? দেখুন, এই বিষয়ে আমরা প্রত্যেকটি জেলার আরটিওকে চিঠি করেছি এটা নজরদারি রাখবার জন্যে। অ্যাকচুয়ালি রঙের তো কোনো পেটেন্ট হয় না, কিন্তু আমরা আমাদের যে লোগো দেখবেন, হাতির মুখ আমাদের লোগো, সেই লোগোটাকে আমরা রিজার্ভ করিয়েছি, এবং আমাদের এনবিএসটিসি বড় বড় করে গায়ে লেখা রয়েছে।
তাই সকলকে অনুরোধ করব বিভ্রান্ত নয়, আপনারা এনবিএসটিসির লোগো দেখুন, নাম একদম এনবিএসটিসি দেখুন এবং তারপর গাড়িতে উঠুন। নিশ্চিতভাবে আপনারা এ ব্যাপারে কখনো ধাক্কা খাবেন না। একদম দর্শকদের উদ্দেশ্য বলছি, আপনি যখন এই বাস পরিষেবা নিচ্ছি তখন অবশ্যই দেখবেন, খেয়াল করে একদম বাসের সামনে আমাদের এই প্রোগ্রাম থেকে একেবারে সাধারণ মানুষকে বার্তাও দেওয়া হচ্ছে, আপনারা সরকারি বাসের পরিষেবা নিন, সরকার আপনাদের পাশে রয়েছে, এমনটা বার্তা দিচ্ছেন চেয়ারম্যান সাহেব। আর সেখানে দেখুন ইতিমধ্যেই যেই একেবারে বেসরকারি সংস্থাগুলো একেবারে বলা যেতে পারে সরকারি বাসকে অনুকরণ করে মানুষকে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। অনেক সময় দেখা যায় কি একদম পাবলিক বাসের সামনে লেখা থাকে NBST, আর সেখানেই সিটা হয়তো উড়িয়ে দেন তারা, কেননা মানুষকে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেন। অনেক সময় দেখা যায় আবার একেবারেই সেই সমস্ত সরকারি ডিপোগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে সেই বাসগুলো এবং মানুষকে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেন, কিন্তু সেখানেই আরটিওরা ইতিমধ্যেই রাস্তায় নামছে, ময়দানে নামছে, চেকিং করছে এবং মানুষকে বিভ্রান্তি হওয়ার মুখ থেকে ফিরিয়ে আনছে। আর ইতিমধ্যে আপনার কাছে পরের প্রশ্নে যাব পার্থদা, উত্তরবঙ্গ বাস পরিবহন সংস্থাকে আগামী দিনে আমরা ভবিষ্যৎকে কীভাবে দেখতে চলেছি? উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থা আমরা আধুনিকতম ব্যবস্থাপনায় মোড়কে আনতে চলেছি। শুধু মোড়ক না, এটা বাস্তবায়ন করতে চলেছি। আপনারা জানেন যে শিলিগুড়ি কাঠমান্ডু আন্তর্জাতিক পরিষেবা যেমন রয়েছে, অসমে আমাদের পরিষেবা চলে, ঝাড়খণ্ডেও আমরা চালানোর প্রচেষ্টা জারি রেখেছি। অদূর ভবিষ্যতে ভুটান বা অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও চালানোর পদক্ষেপ আমরা গ্রহণ করব এবং আগামী দিন পলিউশন ফ্রি, পরিবেশ বান্ধব এবং ইকোনমিক যে গাড়িগুলো সেগুলোর উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। বিশেষ করে সিএনজি বাস, ইতিমধ্যে আমরা 30টি সিএনজি বাস রাস্তায় নামিয়েছি এবং অদূর ভবিষ্যতে ইলেকট্রিক বাস রাস্তায় নামবে। তো স্বাভাবিকভাবে পলিউশনের উপর একটা গুরুত্ব দেওয়া, যে পলিউশন ফ্রি কতটা মানুষ এই ভেহিকেল রাস্তায় নামানো যায়, সরকার সেটা নিয়ে ভাবছে এবং সেই কর্মকাণ্ডকে সামনে রেখেই গাড়িগুলো প্রদান করেছে। এবং আমাদের রকেট সার্ভিস অত্যন্ত মানুষের কাছে একটা বিশ্বস্ত সার্ভিস, মানুষ ভরসা করে, কারণ উত্তরবঙ্গের একদম কোচবিহার, আলিপুরদুয়ার এই উত্তর প্রান্ত থেকে রাজধানী কলকাতা শহরে যেতে সবসময় ট্রেনের টিকিট বা ফ্লাইটের অপ্রতুলতা রয়েছে। সেই জায়গায় আমাদের এই প্রিমিয়াম সার্ভিসগুলো, ভলভো সার্ভিস, রকেট সার্ভিস, এগুলো কিন্তু মানুষের সেই চাহিদা মেটাচ্ছে এবং সেই শূন্যস্থানটা কিন্তু পূরণ করছে। এবং আমরা লক্ষ্য করছি যে দিন দিন আমাদের যাত্রী সংখ্যা বাড়ছে, মানুষের এনবিএসটিসির উপর আরও বেশি করে ভরসা বাড়ছে। এটা কিন্তু একটা খুব পজিটিভ দিক, যেটা আগামী দিনে আমাদেরকে আরও নতুন ভাবনা আনতে সমর্থ করবে। একটা বিষয়, আমরা যখন গ্রাউন্ডে যাই, কথা বলি সাধারণ মানুষের সঙ্গে, আমরা কিছু জায়গায় এলাকায় গিয়েছিলাম এবং সেখানে মানুষের মধ্যে একটু ক্ষোভ দেখা যাচ্ছে আর কি, ইতিমধ্যেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা নিয়ে। ভাঙাচোরা গাড়ি, মানুষ সঠিকভাবে সার্ভিস পাচ্ছেন না, এই সমস্ত বিষয়ে অভিযোগ আনছেন তারা। আর পাশাপাশি ইতিমধ্যেই আমরা নাম বলছি না, কিছু কিছু এলাকায় আমরা গিয়েছিলাম এবং সেখানেই রীতিমতো আমরা কথা বলেছি সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ মানুষের মুখ থেকে উঠে এসছে যে এই পরিষেবাটা আরেকটু বাড়ানো হলে ভালো হতে পারে, এই রুটে ব্যবহার করা হলে আরেকটু ভালো হতে পারে। এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, কোথায় কোথায় গাফিলতি রয়েছে, এই খামতিগুলো কীভাবে ভবিষ্যতে দূর করবেন? দেখুন, এত বড় ব্যবস্থাপনায় নিশ্চিতভাবে কিছু কিছু খামতি মানুষের চোখে পড়ে। আমাদের কাছে সে খবরগুলো আসে, আমরা রেকটিফাই করার চেষ্টা করি। কিছু মানুষ বা কিছু জনপ্রতিনিধিও আমাদেরকে মাঝে সাঝে বলেন এই রুটে গাড়ি চালালে ভালো হয়। আমরা যে কোনো রুট চালু করবার আগে সেটা সার্ভে করে নিই যে সেই রুটে প্যাসেঞ্জার্স ভায়াবিলিটি কতটা সম্ভব। দেখা গিয়েছে কিছু কিছু রুটে মানে একতরফা প্যাসেঞ্জার হয়, অর্থাৎ অফিস টাইমে এবং ফেরার সময়, কিন্তু মাঝে যে দুটো ট্রিপ সেটাতে কিন্তু মানুষ হয় না। এই জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে থমকে যেতে হয়। এবং আপনারা জানেন যে অটো, টোটো সহ বিভিন্ন ছোট ছোট ভেহিকেল, সেগুলো বেসরকারি পরিবহনের একটা বড় দিক। তো আমরা কিছু কিছু শর্ট রুটে সেদিকগুলোর ভাবনা চিন্তাকে মাথায় রেখে সব দিক ভেবে আমরা কিন্তু এই রুটগুলো চিহ্নিত করি এবং নিশ্চিতভাবে যেখানে প্যাসেঞ্জার্স ভায়াবিলিটি বেশি থাকে সেখানে কিন্তু আমরা গাড়ি চালাই। এবং আমরা এরকম নতুন বহু রুট আমরা লাস্ট 3 ইয়ার্স প্রায় 70টির মতো নতুন রুটে বাস চালনা করেছি। তার মধ্যে 50টি রুট সফল হয়েছে, 20টি রুট সফল হয়নি। তো এরকমভাবে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আমরা কিছু কিছু নতুন রুট সংযোজন করি। আবার কিছু রুট অনেক সময় সাসপেন্ড করতে হয়,
যেখানে প্যাসেঞ্জার্স একদম থাকে না, অর্থাৎ যেখানে আমাদের একদম তেলের পয়সা আসছে না, সেখানে কিন্তু আমরা ভাবনা চিন্তা করতে কিছু সময় বাধ্য হই। কারণ এই মুহূর্তে বেতনের একটা বড় অংশ ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার, কিছুটা আমাদেরকেও দিতে হয়। অদূর ভবিষ্যতে এমন হতে পারে আমাদের আরও বেশি স্বাবলম্বী হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তাই আমরা কিছু কিছু সময় ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও আমরা চেষ্টা করি পরিষেবাগুলো দেওয়ার, তবে মানুষের অগ্রাধিকারকে আমরা মান্যতা দিই। রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা মানুষের স্বার্থে কর্মসূচি পরিষেবা, সেটাকে আমরা ফলপ্রসূ করবার নিবিড় চেষ্টা করে থাকি। আর দাদা, এখানে একটা বিষয় যাবো আপনার কাছে। বাম জামানার পর থেকে, আপনি যে বিষয়টা প্রথমে তুলেছিলেন, বাম জামানার পর থেকে দেখা যাচ্ছে এনবিএসটিসির একটা যেই পরিষেবা, সেটা কোথাও একটা ব্যাহত হচ্ছিল, লসে রান করছিল এনবিএসটিসি। পাশাপাশি অনেক কয়েকশো, মানে একেবারে বলা যেতে পারে কর্মীকে ছাঁটাই করা হয়েছিল, ছচ্ছাবসারে কিন্তু পাঠানো হয়েছিল। সেই বিষয়টার সঙ্গে এখনকার 2025 দাঁড়িয়ে রয়েছে আমরা, পার্থক্যটা কীভাবে লক্ষ্য করছেন? এই মুহূর্তে এনবিএসটিসি অনেকটা বেটার জায়গায় রয়েছে এবং রাজ্য সরকারের একটা বড় ভূমিকা রয়েছে। তাদের ইকোনমিক সাপোর্ট, পরিবহন ব্যবস্থায় নতুন গাড়ি দেওয়া এবং বিভিন্ন সময় বিভিন্ন ফান্ডিং প্রোভাইড করা, এসবে রাজ্য সরকারের যে অবদান, সেই অবদানে কিন্তু এনবিএসটিসি খানিকটা হলেও ঘুরে দাঁড়াতে সমর্থ হয়েছে। এই মুহূর্তে কিন্তু রাজ্য সরকার যে ভর্তুকি দেয়, সেটা বাদ দিয়ে আমাদের ফুয়েল কস্ট বা অন্যান্য খরচ, এটা কিন্তু আমরা নিজেরাই সমর্থ আছি এটা করবার জন্যে, এবং সেভাবেই আমরা গাড়ি চালাচ্ছি। আমাদের এই মুহূর্তে আর কিছু গাড়ি, আর কিছু লোকজন পেলে আমরা আরও 1-200 গাড়ি রাস্তায় অতিরিক্ত নামাতে পারবো, এবং যে গাড়িগুলো রয়েছে সেগুলো আমরা খুব সুচারুভাবে রাস্তায় নামিয়ে মানুষকে পরিষেবা দিচ্ছি, এবং পরিষেবাতে আমাদের যাতে কোনো ঘাটতি না থাকে তাই জন্য আমরা প্রতিনিয়ত মনিটরিং করি। এই মুহূর্তে এনবিএসটিসি তার সোনালী যুগের, অতীত সোনালী যুগের অবস্থাতে না থাকলেও আমি এটুকু বলতে পারি, বাম জামানার শেষে যে ভগ্ন দশা, রুগ্ন দশা এই এনবিএসটিসির হয়েছিল, সেই জায়গা থেকে অনেক অনেক বেটার জায়গায় রয়েছে, এবং নিশ্চিতভাবে তার সব কৃতিত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার ঐকান্তিক প্রচেষ্টায় এই সংস্থা ঘুরে দাঁড়াতে সমর্থ হচ্ছে। দেখুন, সামনেই তো বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে এই আপনাদের এনবিএসটিসির কি চমক রয়েছে, বড়সড় চমক সাধারণ মানুষের জন্য? দেখুন, নির্বাচনকে সামনে রেখে চমক নয়, সারা বছর ধরে আমাদের নিবিড় পরিষেবা চলে, এবং এই পরিষেবাকে আপগ্রেড করতে সময়োপযোগী সিদ্ধান্ত এবং সময়োপযোগী রাজ্য সরকারের পক্ষ থেকে যে সাপোর্টগুলো আমরা পেয়ে থাকি, সেগুলোকে আমরা কার্যকারী ভূমিকা দিই। যেমন অল্প সময়ের মধ্যে আমরা 91টি নতুন বাস পেয়েছি, তার মধ্যে 6টি ভলভো প্রিমিয়াম সার্ভিস রয়েছে, যেগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলা শহর থেকে দীঘা অবধি যাচ্ছে। আমরা কাঠমান্ডু পরিষেবা দিচ্ছি, আমরা অসমের ধুবড়ি পরিষেবা দিচ্ছি রায়গঞ্জ থেকে। এ ধরনের পরিষেবাগুলোর পাশাপাশি আমাদের রকেট সার্ভিস অত্যন্ত সফল একটা সার্ভিস, প্রায় 12টি রকেট বাস প্রতিনিয়ত উত্তর থেকে রাজধানী কলকাতার দিকে যাওয়া আসা করে। এবং সিএনজি পরিষেবা আমরা কোচবিহার শিলিগুড়ি, শিলিগুড়ি রায়গঞ্জ, রায়গঞ্জ বহরমপুর, বহরমপুর কলকাতা, এই রুটগুলোতে সিএনজি পরিষেবার উপর গুরুত্ব দিয়েছি। তো স্বাভাবিকভাবে আমাদের এই ব্যবস্থাপনাগুলো থাকে, এবং যখন আমাদের গাড়ি নতুন আসে আমরা চেষ্টা করি লং রুটে গাড়িগুলো প্রোভাইড করবার। বিশেষ করে ধরুন কালিয়াগঞ্জের মতো জায়গা থেকে, বালুরঘাটের হিলি থেকে কলকাতা, বা হিলি থেকে আমাদের কোচবিহার, কালিয়াগঞ্জ থেকে দিনহাটা, এই যে রিমোট জায়গাগুলোর মধ্যে এই যোগাযোগ স্থাপন, এটার উপর আমরা বেশি গুরুত্ব আরোপ করি। এবং আমরা চেষ্টা রাখছি যে ট্যুরিজমের উপর বেস করে কিছু পরিষেবা চালু করার। আমাদের শিলিগুড়ি দার্জিলিং সব থেকে একটা ভায়াবল রুট, আমরা প্রায় 32 বার সেখানে পরিষেবা যাতায়াত করে আমাদের গাড়িগুলো, 32 টাইমস। তো স্বাভাবিকভাবে দার্জিলিংয়ে একতরফাভাবে আমাদের মনোপলি বিজনেস রয়েছে ওই রুটে, কালিম্পং, সিকিম, তো এই বিষয়গুলোর উপর আমরা গুরুত্ব হচ্ছে। ডুয়ার্সের বিভিন্ন জায়গায় আমরা কানেক্টিভিটি বাড়িয়েছি, এবং দীঘা আমাদের একটা সফল রুট, সেটা অত্যন্ত সফল হচ্ছে।
তো এই বিষয়গুলোর উপর আমার গুরুত্ব, কোনো নির্বাচনকে সামনে রেখে চমক নয়, সারা বছর মানুষের স্বার্থে আমরা চমক দেওয়ার চেষ্টা করি। পরিষেবা দেয়, বিরোধীরা তো বিরোধীদের মতো বলবে, তবে আমাদের ফোকাস থাকে গণপরিবহন ব্যবস্থাকে সুচারুভাবে করা। এবং পশ্চিমবঙ্গ সরকার গণপরিবহন ব্যবস্থা যেভাবে রাজ্য সরকারের সাপোর্টে চালায়, অন্যান্য জায়গায় কিন্তু বেশিরভাগ বেসরকারি হয়ে গেছে বেশিরভাগ রাজ্যে, এখানে কিন্তু এক্সেপশনাল এই পশ্চিমবঙ্গে যে এই গণপরিবহন ব্যবস্থায় সরকারি সমস্ত ব্যবস্থাপনাটা এখনও রয়েছে। একদম, আপনারা তো দায়িত্বভার সামলাচ্ছেন, একটা দায়িত্বভার পালন করছে, পাশাপাশি তৃণমূল নেতা এই হিসেবে আপনার কাছে আসবো। বর্তমান সিচুয়েশন রাজ্য জুড়ে যা চলছে, তার আগে আপনার কাছে এই এনবিএসটিসি রিলেটেড একটি কোশ্চেন করতে চাই, যেটা হচ্ছে যেমনটা আমরা জানি যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা একসময় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ছিল, সেই ধারাটাকে কি বজিয়ে রাখতে পেরেছেন? দেখুন, রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার তো বিভিন্ন রকম আসপেক্টস আছে, এবং যারা এটা চিহ্নিত নির্বাচন করে সেই বিষয়টা তারা বলতে পারবে। তবে আমি এটুকু বলতে পারি যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এমন একটি পরিবহন সংস্থা, ভারতবর্ষের মানে দ্বিতীয় পরিবহন সংস্থা হিসেবে পথ চলতে শুরু করে। 1945-এ মহারাজা জগদীপেন্দ্রনাথ ভূপ বাহাদুরের হাত ধরে কোচবিহার স্টেট ট্রান্সপোর্ট, পরবর্তীতে 1960 সালে এটা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন হয়ে পশ্চিমবঙ্গ সরকারের একটা এসটিউতে রূপান্তরিত হয়। এটার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, প্রায় 80 বছর পূর্তি চলছে। তো স্বাভাবিকভাবে হায়দ্রাবাদের নিজাম পরিবহনের পরেই আমাদের কোচবিহার স্টেট ট্রান্সপোর্ট, এবং যেটা পরবর্তীতে এই রাষ্ট্রীয় পরিবহন নিগম হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম, চলতে চলতে 80 বছর। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গাড়ির ভ্যারাইটি যেমন এসছে, অত্যাধুনিক গাড়ির ব্যবস্থাপনা এসছে, সিএনজি ইলেকট্রিক বাস সন্নিবেশিত হচ্ছে, এবং গণপরিবহনে যে স্ট্যাটিস্টিক আমরা দেখি, যত কিলোমিটার রান করে, যত মানুষ এই গাড়িতে ওঠে, এটা একটা যে কোনো গণপরিবহন ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু একটা রেকর্ড জায়গা এখানে রয়েছে। তো পুরস্কার প্রাপ্তি না প্রাপ্তি বিষয়টা তো একবারে যারা পুরস্কার দেন তাদের উপর নির্ভরশীল। তবে আমরা এটুকু বলতে পারি, উত্তরবঙ্গ শুধু নয়, পশ্চিমবঙ্গের মানুষের হৃদয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম রয়েছে। বেশ, আমরা এতক্ষণ কথা বললাম এনবিএসটিসির চেয়ারম্যানের সঙ্গে এই রিলেটেড কথাবার্তা, কিন্তু এবার আমরা আসবো তৃণমূল নেতা হিসাবে আপনার কাছে কোশ্চেন করতে। ইতিমধ্যে রাজ্য জুড়ে যেই জল্পনা, যেই তোলপাড় পরিস্থিতি তৈরি হচ্ছে, কাদা ছোড়াছুড়ি রাজনীতি হচ্ছে, ইতিমধ্যেই বাংলা বললেই বাংলাদেশি তকমা, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদেরকে বারংবার হেনস্থার শিকার হতে হচ্ছে, বারংবার একই রকম ছবি উঠে আসছে। দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে, হরিয়ানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সরাসরিভাবে সেই প্রতিবাদ মিছিলের ডাক দিলেন। পাশাপাশি একযোগে কথা সাহিত্যিক থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের লোকজন একযোগে কিন্তু এর প্রতিবাদে নেমেছেন। কিন্তু প্রশ্ন উঠছে, বিরোধীরা করছেন যে ভোটের আগে ভোটমুখী লড়াই করতে বাঙালি অস্মিতাকে শান দিয়েই পথে নামছে তৃণমূল কংগ্রেস। সত্যি কি তাই পার্থবাবু? নিশ্চিতভাবে বাংলা ভাষা, বাংলাভাষী মানুষ, তাদের উপর আক্রমণ ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে মূলত হচ্ছে। আজকে আমাদের প্রতিবেশী রাজ্য অসম, সেখানকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বললেন যে আগামী দিনে সেন্সাসে যারা মাতৃভাষা বাংলা লিখবে তাদের সুবিধে হবে তাদের বাংলাদেশি বা বিদেশি খুঁজতে। তো এটা তো বাংলা ভাষার প্রতি একটা চরম অপমান। যেখানে হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র এসব রাজ্যে বাংলাভাষী মানুষদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, তাদেরকে হয়রানি করা হচ্ছে, কখনো নগ্ন করে তাদের তল্লাশি করা হচ্ছে, রাতভর থানায় আটকে রাখা হচ্ছে। তারা ভোটার আইডি কার্ড, আধার কার্ড দেখানো সত্ত্বেও তাদেরকে হয়রানি করে বিভিন্ন ধরনের কাগজপত্র আনতে বলা হচ্ছে। দলে দলে মানুষরা ফিরে আসছে। এই যে আমাদের ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে যেতে পারি, থাকতে পারি, কাজ করার অধিকার রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ তো প্রায় বাইরের বিভিন্ন রাজ্যের 1 কোটির উপর মানুষ এখানে বিভিন্নভাবে আছে, তারা রুটি রোজগার করছে, তারা থাকছে। আমাদের এখানে তো এই সমস্যাগুলো হচ্ছে না। শুধু বাংলাভাষী মানুষদের উপরেই আক্রমণ কেন? এটা কোথাও একটা ভাষার উপর আক্রমণ, কোথাও একটা বাংলার উপর আক্রমণ, এবং বাংলা মানুষকে চরম হয়রানি করা হচ্ছে। তার বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছেন। গোটা বাংলার মানুষকে এটা গর্জে ওঠার সময় এসেছে, যেভাবে বাংলাকে বারে বারে এ ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে।
আচ্ছা, কেন্দ্রীয় সরকার অনেক স্কিম রয়েছিল, 100 দিনের কাজ ছিল, যা নাকি বন্ধ করে দিয়েছে, আপনারা অভিযোগ করেন বারংবার। সেই জন্যই কি মূলত বাংলাভাষীরা, বাংলার শ্রমিকরা রীতিমতো বাইরের রাজ্যে গিয়ে কাজ করছে? বাংলায় কি কাজ নেই? দেখুন, আমি তো বললাম ভারতবর্ষ ইটসেলফ এটা একটা আমাদের দেশ, সেই দেশের আমরা সকলে নাগরিক। অঙ্গরাজ্য নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ বা বিভিন্ন রাজ্যও রয়েছে। আমাদের বাংলার স্কিল্ড বহু মানুষ, তারা বিভিন্ন সেক্টরে কাজ করে, সেই কাজ করার অধিকার সকলের আছে। বাংলায় কাজের পরিসর আছে। কিছু মানুষ তারা স্কিল্ড লেবার হিসেবে বা এমনি শ্রমিক হিসেবেও বাইরে কাজ করতে যায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আহ্বান করেছেন যে এখানে আসুন, এখানে কাজের বন্দোবস্ত নিশ্চিতভাবে আছে। তবে এটা ঠিক, 100 দিনের কাজ যেভাবে আটকে রাখা হয়েছে, মানুষের আবাস যোজনার টাকা যেভাবে আটকে রাখা হচ্ছে, কেন্দ্রীয় গভর্নমেন্ট যেভাবে একটা অর্থনৈতিক অবরোধ বাংলার প্রতি করছে, সেখান থেকে কিছুটা সমস্যা হচ্ছে। তো সেই সমস্যা নিশ্চিতভাবে আমরা ধীরে ধীরে কাটিয়ে উঠব। এবং পরিযায়ী শ্রমিক সংখ্যা যদি আপনি দেখেন বাম জামানার শেষ দিকে আজকের যদি তুলনা করেন, অনেকটাই কমেছে, তবে ধীরে ধীরে আরও কমবে। কিন্তু তাই বলে মানুষের যে অধিকার, গণতান্ত্রিক অধিকার, বাংলা ভাষায় কথা বলা, বাংলার মানুষ বাইরে গিয়ে কাজ করা, সেই অধিকারকে কেউ খর্ব করতে পারে না। এটা অন্যায়। এটা আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে, বাংলার মানুষ হিসেবে এটার প্রতিবাদ করব। পাশাপাশি ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিক তো থাকলো, বাঙালি অস্মিতাকে শান দিয়ে ইতিমধ্যে পথে নামছে, এই কথা থাকলো একটা, কিন্তু ইতিমধ্যেই SIR সকলেই জানেন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, আর সেখানে কিন্তু ইতিমধ্যেই একেবারেই সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতে নির্বাচন কমিশন আবার জানিয়ে দিচ্ছে, এখনো পর্যন্ত যদিও জাজমেন্ট আসেনি, এখনো পর্যন্ত কোনো রকম নির্দেশ আসেনি সুপ্রিম কোর্টের তরফ থেকে, পরবর্তী শুনানি রয়েছে, তারা আবার সাফ জানিয়ে দিচ্ছে তারা নাকি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডকে কোনো রকমভাবে নাগরিকত্ব হিসাবে বিবেচিত করবে না। এ কথাতে রীতিমতো কিন্তু আবারও বিভ্রান্তি তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। অর্থাৎ বিহার ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে, কয়েক লক্ষ নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে, এবার পরবর্তী কি বাংলা, এই বিষয়ে কি বলবেন? দেখুন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নামে যেভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, এটা ভীষণ রকম অন্যায়। আর SIR ভোটার লিস্ট সংশোধনের জন্যে, নাগরিকত্ব প্রমাণের জন্যে নয়, এটা বকলমে সিটিজেনশিপ প্রমাণের কাগজপত্র চাওয়া হচ্ছে। আজকে যেখানে সুপ্রিম কোর্ট অ্যাডভাইজারি দিচ্ছে আধার কার্ড, ভোটার কার্ডকে বিবেচনা করবার জন্য, সেখানে কেন নির্বাচন কমিশন এই দুটোকে বৈধ নথি হিসেবে দেখছে না? অথচ শংসাপত্র, ঠিকানার শংসাপত্র, সেটাকে বৈধতা দেওয়া হচ্ছে। এবং সেটা দেখতে গিয়ে আমরা বিহারে দেখলাম কুকুর ট্রাক্টরের নামেও সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে এবং তা দিয়ে ভোটার লিস্টের নাম উঠছে। আর SIR-এ যেভাবে গণহারে ভোটারদের নাম যাচাই না করেই তোলা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে, সেটা অনভিপ্রেত। এবং সেটা কোথাও একটা নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি তারা যেখানে যেখানে দুর্বল অনুভব করছে সেখানে এই কাজ করে তারা ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। বাংলার মানুষ সেটা কখনোই হতে দেবে না। কিন্তু 26 নির্বাচনের আগে দেখা যাচ্ছে NRC নোটিশ আসছে, কোচবিহার থেকে শুরু করে দিনহাটা, আলিপুরদুয়ার, বেশ কিছু এলাকায় মানুষজনের কাছে নোটিশ আসছে, অসম রাজ্য থেকে পাঠানো হচ্ছে। এর ভিত্তিতে রীতিমতো 26-এর আগে কেন এ ধরনের কাজকর্ম লক্ষ্য করা যাচ্ছে? অসম ফরেনার্স ট্রাইব্যুনালস কখনোই NRCর নোটিশ বাংলার কোনো স্থায়ী বাসিন্দাকে পাঠাতে পারে না। কিন্তু এই অনৈতিক কাজ অসম গভর্নমেন্ট করছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। কেন কোচবিহারের এই কজন মানুষকে পাঠানো হলো? কোনো ক্ষেত্রে এক দুজন অসমে হয়তো গিয়েছিল বিভিন্ন কাজে, কিন্তু কাজে যাওয়ার অর্থ সেটা নয় যে তার যেখানে ভোটার পশ্চিমবঙ্গে, সেই বংশ পরম্পরায় পশ্চিমবঙ্গে থাকে, কোচবিহার জেলায় থাকে, তাকে NRC নোটিশ পাঠানো। আসলে একটা বড় রাজনৈতিক চক্রান্ত চলছে। সেই চক্রান্তের প্রাথমিক ধাপ হিসেবে পশ্চিমবঙ্গে NRCকে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে, তারই অঙ্গ হিসেবে এই ধরনের NRC নোটিশ আসছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং মানুষকে সাথে নিয়ে, এবং যারা NRC নোটিশ পাচ্ছে তাদের কাছে নৈতিকভাবে এবং আমরা ফিজিক্যালি তাদের পাশে রয়েছি, কোনো অন্যায় তাদের বিরুদ্ধে আমরা কখনো হতে দেব না।
দেখুন, রাজনৈতিক দোলাচলে ইতিমধ্যেই কিন্তু টালমাটাল পরিস্থিতি তৈরি হচ্ছে। শাসক বলুন কিংবা বিরোধী বলুন, একে অপরকে কাদা ছোড়াছড়ি করছে। আর সেখানে কিন্তু প্রশ্ন উঠছে রীতিমতো আগামী 2026 নির্বাচন, তার আগে মূলত কি হয় এই প্রশ্নই উঠছে। আমাদের শেষ পর্যায়ে এসছি, আমরা দীর্ঘায়িত করবো না আর বেশি। ইতিমধ্যে পার্থবাবু, ইতিমধ্যে কোথাও কি একটু রাজনৈতিকভাবে সৌজন্যতাবোধ হারিয়ে যাচ্ছে? কেননা খানাকুলে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, তাকে দেখেই জয় বাংলা স্লোগান দিচ্ছেন একজন, তেড়ে ফুরে আসছেন গাড়ি থেকে নেমে, বলছেন জয় শ্রীরাম বলুন, রীতিমতো রোহিঙ্গা বাংলাদেশি বলে তকমা দিচ্ছেন। রীতিমতো সেখানে এক প্রকার কোথাও কি শিষ্টাচারের অভাব দাঁড়াচ্ছে? কেননা অন্য দিক থেকে যদি রিলেট করি আমরা, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আবার জয় শ্রীরাম স্লোগান দিলে তারাও আবার বিভ্রান্তি তৈরি হয়ে যাচ্ছে। কেননা রীতিমতো একটা কোথাও জয় বাংলা আর জয় শ্রীরামের মাঝখানে পড়ে রীতিমতো সাধারণ মানুষ কিন্তু এই ছবি লক্ষ্য করেছে 2026-এর আগে। রীতিমতো কোথাও কি সৌজন্য শিষ্টাচার ভঙ্গ হচ্ছে? আমরা বিরোধী দলনেতাকে এ ধরনের অসহিষ্ণু হতে বারে বারে দেখেছি। তো এটা নিয়ে মন্তব্য করা আমার সৌজন্যতায় বাধে। আমি মনে করি জয় বাংলা স্লোগান বাংলার মানুষের কাছে এটা একটা অস্মিতার স্লোগান। নিশ্চিতভাবে কেউ সেই স্লোগান দিতে পারে, কারো কোনো আপত্তি থাকলে সে একজন বিরোধী দলনেতা সেই রাস্তায় নেমে গিয়ে তাকে চ্যালেঞ্জ করবে বা পাল্টা স্লোগানিং করবে, এটা কোথাও একটা তার রাজনৈতিক শিষ্টাচারের অভাব বলে আমি মনে করি। বেশ, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, কথা বললেন পার্থপ্রতিম রায়, ছিলেন তৃণমূল নেতা তথা ছিলেন এনবিএসটিসির চেয়ারম্যান। আমরা এখানে আজকে আলোচনা শেষ করবো। কিন্তু দেখুন, রীতিমতন 2026-এর আগে একদিকে বাঙালি অস্মিতাকে শান, অন্যদিকে জয় শ্রীরাম, অন্যদিকে আবার বিজেপির হিন্দুত্ববাদ নিয়ে লড়াই, এই কিছু দোলাচলে কিন্তু রীতিমতো বাংলার মানুষ হা হয়ে তাকিয়ে রয়েছে। মূলত সাধারণ মানুষের উন্নয়ন নিয়ে কথা কোথায়, সাধারণ মানুষের পরিষেবা নিয়ে কথা কোথায়? কিন্তু সাধারণ মানুষের পরিষেবা নিয়ে কথা বললাম, আমরা সরাসরি কথা বললাম। আমাদের সঙ্গে ছিলেন পার্থপ্রতিম রায়, এনবিএসটিসির চেয়ারম্যান। আপনাকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজকের মতন এখানে শেষ করছি। পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন ট্রাইব টিভি বাংলায়। নমস্কার।